আপনারা শুনছেন রাত 12টা 5। আজ আমরা আবার এক নতুন গল্প নিয়ে চলে এসেছি। আপনারা একটু জানাবেন গল্পগুলো কেমন লাগছে শুনতে, তবেই না আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারব। আর বেশি বকে লাভ নেই, চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আজকের গল্প সেই চেয়ার। উল্টোডাঙার মোড়ে আসতেই চোখে পড়ল ছোট্ট একটা কাঠের দোকান। অপূর্ব কারুকার্য করা নানা ধরনের কাঠের ফার্নিচার সাজানো রয়েছে। ইন্দ্রনীল গাড়িটা কোথায় রাখবে ভেবে পেল না। শেষে প্রায় 15 মিনিট ধরে ঘোরার পর একটা গলির মধ্যে গাড়িটা রেখে সে দোকানটার দিকে এগিয়ে গেল। এই অল্প বয়সেই ইন্দ্রনীল কলকাতার নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠেছে। বাবা মা ভাই বোন কেউ নেই তার। থাকার মধ্যে আছে বাপ ঠাকুরদার রেখে যাওয়া বিরাট সম্পত্তি আর বাবার আমলের বৃদ্ধ নায়েব কাকা সহদেব চক্রবর্তী। বলতে গেলে তিনি ইন্দ্রনীলের একমাত্র অভিভাবক। ফার্নিচারগুলো দেখতে দেখতে একটা চেয়ারের সামনে এসে দাঁড়ালো ইন্দ্রনীল। চেয়ারটা আগা গোড়া কারুকার্য করা, পুরো ভেলভেটের গদি, কিন্তু দেখতে বড় অদ্ভুত। ঠিক সাধারণ চেয়ারের মতো নয়, একটু তেকো না, 3টে পা, কুচকুচে কালো রং। দেখলে মনে হয় সেকালের কোনো জমিদার বা রাজারাজদের ঘরের জিনিস। ক্যাশ কাউন্টারে বসে থাকা ভদ্রলোককে জিজ্ঞেস করে জানল ইন্দ্রনীল এটা কোনো একজন দিয়ে গেছেন বিক্রির জন্য। ইন্দ্রনীল চেয়ারের দাম আর তার ঠিকানাতে চেয়ারটা পাঠিয়ে দেবার খরচ বাবদ টাকা মিটিয়ে গাড়িতে এসে বসল। মনটা তার আনন্দে ভরে গেছে। আসলে শৌখিন জিনিস দিয়ে ঘর সাজানো তার একটা নেশা। চেয়ারটা তার ভারী পছন্দ হয়েছে। ঠিক করলো চেয়ারটাকে সে বাড়ির নিচের তলায় তার নিজস্ব বসার ঘরেই রাখবে। গাড়ি চালাতে চালাতে ইন্দ্রনীল কল্পনা করতে লাগল ওই চেয়ারে বসে আছে এক জমিদার, নয়তো এক রাজা। হাতে গড়গড়ার নল, চুনট করা ধুতি, পাতলা ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, আতরের গন্ধে ভরপুর চারিদিক, চোখ বুজিয়ে মৌজো করছে। চারধারে প্রজাদের দল, নায়েব গোমস্তা। জমিদার মশাই তাদের কথা শুনছেন বেশি, বলছেন কম। ইন্দ্রনীল ভাবল সেও ঠিক অমনি করে চেয়ারে বসে কারখানার লোকেদের সঙ্গে কথা বলবে। ভাবতেই তার হাসি পেল। গাড়ি লোহার গেট পেরিয়ে বাগানের সামনে এসে দাঁড়ালো। ছুটে এলো দারোয়ান আর ড্রাইভার জয়নাল। ইন্দ্রনীল ড্রাইভারের হাতে গাড়ির চাবি দিয়ে একতলার ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। খানিকক্ষণ বিশ্রাম নেবার পরে এলো নিজের অফিস ঘরে। নায়েব সহদেব চক্রবর্তী প্রায় সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে বললেন, খোকা, আমাদের দেশের বাড়ি থেকে
রামসদয় এসেছে। বলছে এবার আমাদের দুর্গাপূজা 100 বছরে পড়ল। ওরা একটু মেলা টেলা করে ধুমধাম করতে চায়। ইন্দ্রনীল বলল, বেশ তো, করুক। আপনি এবার পুজোর ফান্ড আরও 5,000 টাকা বাড়িয়ে দিন নায়েব কাকা। সহদেব বাবু প্রসন্ন মুখে পাকা মাথা নেড়ে সায় দিয়ে বললেন, আর একটা কথা খোকা, আমাদের রঙের কারখানার কর্মচারী মোহন দাসের কন্যাদায় ওকে 7 দিনের ছুটি দেবার কথা বলছে। ইন্দ্রনীল না ভেবেই বলে, দিয়ে দিন, মেয়ের বিয়ে বলে কথা। সহদেব বাবু হেসে চলেই যাচ্ছিলেন। ইন্দ্রনীল ডাকলেন, নায়েব কাকা, আমার মনে হয় মোহন দাসকে কিছু সাহায্য করা উচিত, তাই না? সহদেব বাবু বললেন, তা তো বটেই। ইন্দ্রনীল বলল, এক কাজ করুন, ওকে 2,000 টাকা দিয়ে দিন। বলুন এটা আমাদের তরফ থেকে মেয়ে জামাইকে আশীর্বাদ। সহদেব বাবুর চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। গদগদ স্বরে বলে ওঠেন তিনি, ভগবান তোমার মঙ্গল করবেন বাবা। কন্যাদায় মাতৃপিতৃদায় সাহায্য করার মতো পুণ্য কাজ আর কিছু নেই বাবা। ওরা তোমার সঙ্গে দেখা করতে চায়, ডাকবো ওদের? ইন্দ্রনীলের মনে পড়ে গেল চেয়ারটার কথা। ভাবল সেটা এলে তার উপর বসে জমিদারের মতো কর্মচারীদের সঙ্গে দেখা করবে। একটা চাপা হাসি খেলে গেল ওর ঠোঁটে। মুখে বলল, আজ নয়, কাল সকালে ওদের আসতে বলুন। কয়েক ঘন্টার মধ্যেই চেয়ার এলো। ইন্দ্রনীলের নির্দেশে রিভলভিং চেয়ারে বদলে সেই চেয়ারটা টেবিলের সামনে জায়গা পেল। পরদিন সকালে ইন্দ্রনীল ঠিক সময় নিজের অফিসে এলো। নতুন চেয়ারটার দিকে ভালো করে দেখল। তারপর পকেট থেকে সিগারেট কেস বার করে একটা সিগারেট ধরিয়ে মৌজো করে বসলো চেয়ারে। কিন্তু এ কি, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। মাথার মধ্যে কেমন যেন একটা কষ্ট, যেন রক্তচাপ বেড়ে চলেছে। একই সঙ্গে রাগ ও বিরক্তি তাকে অস্থির করে তুলল। ঠিক সেই সময় সহদেব বাবুর সঙ্গে রামসদয় আর মোহন দাস হাসি মুখে ঘরে ঢুকল। ইন্দ্রনীলের মুখে রাজ্যের বিরক্তি। রূঢ় কণ্ঠে বলে ওঠে, কে তোমরা, কি চাও? সহদেব বাবু বললেন, এরাই মোহন দাস আর রামসদয়। রামসদয় বলে উঠল, গ্রামের লোকেরা আপনাকে 2 হাত তুলে আশীর্বাদ করছে স্যার। এক কথায় আপনি অতগুলো টাকা। ওরা কথা শেষ হলো না। চিৎকার করে উঠল ইন্দ্রনীল, চোপড়াও! কে চেয়েছে তোমাদের আশীর্বাদ? 1 পয়সাও বাড়তি দেওয়া হবে না, জেনে রেখো। টাকা কি ঘোলাম কুচি? পুজো তো করবে কত, সব তো ওরাবে ফুর্তি করে। যাও, বিদে হও। রামসদয়ের মুখটা অপমানে লাল হয়ে গেল। হয়তো কিছু বলতো, কিন্তু ইন্দ্রনীল আবার ধমক দিল, যাও বলছি, দাঁড়িয়ে আছো কেন? সহদেব বাবুর মুখে কথা নেই। তিনি কি কোনো দুঃস্বপ্ন দেখছেন? সদা হাস্যমুখ দিলদিরাজ কোমল স্বভাবের মানুষটার
হঠাৎ একই পরিবর্তন? ইন্দ্রনীল রক্তবর্ণ চোখে তাকালো এবার মোহন দাসের দিকে। বলল, তোমার কি চাই? মোহন দাসের গলা শুকিয়ে গিয়েছিল। কোনো রকমে বলল, আমার মেয়ের বিয়ের জন্য ছুটি। কথা শেষ হলো না, চেঁচিয়ে উঠল ইন্দ্রনীল, হবে না, আর হলেও মাইনে ছাড়া ছুটি হবে। তোমার মেয়ের বিয়ে বলে তো আর আমার কারখানার ডগে তুলে দিতে পারি না। সহদেব বাবু এমন ইন্দ্রনীলকে চেনেন না। তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। কোনো রকমে বললেন, কাল তুমি বলেছিলে ওকে কিছু টাকা। যা কোনো দিনই ভাবতে পারেনি ইন্দ্রনীল, সে তাই করল। ধমকে উঠল নায়েব কাকাকে। বলল, আপনি আজকাল কানে কম শোনেন নায়েব মশাই, এবার অবসর নিন। সহদেববাবু লজ্জায় অপমানে মাথা নিচু করলেন। মোহন দাস কড়া কথা শোনাতে উদ্যত হল। সহদেববাবু তার হাতটা চেপে ধরলেন। কোনো কথা আর না বলে ওরা দুজনেই বেরিয়ে গেলেন ঘর থেকে। ইন্দ্রনীল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মাথাটা হঠাৎ খুব হালকা হয়ে গেল। ও আর চলতে পারছে না। চেঁচিয়ে ডাকলো, সুখদেব! দৌড়ে এলো সুখদেব, তার খাস পেয়ারের লোক। ইন্দ্রনীল কোনো রকমে ওকে ধরে নিজের শোবার ঘরে গিয়ে খাটে শুয়ে পড়ল। প্রায় ঘন্টা ৩-৪ বাদে যখন স্বাভাবিক হলো, ইন্দ্রনীল তখন ঘড়িতে 4টে বেজে গেছে। সুখদেব সামনেই ছিল। বাবুকে উঠতে দেখে এগিয়ে এলো। ইন্দ্রনীল বলল, সুখদেব, আমি এতক্ষণ ঘুমাচ্ছি, তুই ডাকিসনি? আজ আর কারখানায় যাওয়া হলো না। তুই বরং এক কাজ কর, নায়েব কাকাকে ফোনে বলে দে, কাল সকাল 10টায় আমি প্রথমে রঙের কারখানা, তারপর বাবার ফ্যাক্টরিতে যাব। উনি যেন আমার সঙ্গে থাকেন। সুখদেব মাথা নেড়ে চলে যায়। পরদিন কারখানায় ঢুকতেই একটা থমথমে ভাব লক্ষ্য করল ইন্দ্রনীল। অন্যদিন ও ঢোকার সঙ্গে সঙ্গে সকলে হাসি মুখে অভ্যর্থনা জানায়। আজও অভ্যর্থনা করল বটে, কিন্তু হাসি নেই কারো মুখে। বিশেষ করে মোহন দাসের ব্যাপারটা তার আরও অবাক লাগছে। মেয়ের বিয়ের জন্য সে যে অত টাকা দিল, তার জন্যে এতটুকু কৃতজ্ঞতাও দেখা গেল না মোহন দাসের মুখে। সহদেববাবু ঘরে ঢুকলেন। তার চোখের কোলে কালি, মুখ গম্ভীর। ইন্দ্রনীল খুব অবাক হলো। বলল, নায়েব কাকা, কারখানায় কি কোনো গণ্ডগোল হয়েছে? কেমন যেন থমথমে ভাব। সহদেববাবু খুব নম্র গলায় বললেন, আমাকে এবার ছুটি দাও। বুড়ো হয়েছি, না জেনে কত অন্যায় করেছি, কিছু মনে করো না বাবা। ইন্দ্রনীল সহদেব বাবুর কাছে এগিয়ে এসে ওর হাত ধরে বলল, কি হয়েছে কাকা? আমি কি কোনো অন্যায় করেছি? এরকম তো কখনো আপনি বলেন না। আমার আর কে আছে বলুন আপনি ছাড়া? বাবা মা গেলেন, আপনিও? বলতে বলতে চোখ ছলছল করে এলো ইন্দ্রনীলের। সহদেববাবু যেন ঠিক মেলাতে পারছেন না কালকের ইন্দ্রনীলের সঙ্গে আজকের ইন্দ্রনীলকে। অবাক হয়ে বললেন,
কাল তোমার কি হয়েছিল বাবা? ইন্দ্রনীল অবাক হয়ে বলল, আমার কি হয়েছিল? আমি তো জানি না। সহদেব বাবু বললেন, অপরাধ নিও না বাবা। কাল হঠাৎ তুমি আমাদের সকলকে বড় অপমান করেছ। মোহনদাস আর রামসদয়। ইন্দ্রনীল বলে ওঠে, সে তো আমি বলে দিয়েছি নায়েব কাকা। মোহনদাসের 7 দিনের ছুটি আর নগদ 2000 টাকা মঞ্জুর। আর রামসদয়কে পুজোর খরচ বাবদ 5। না না, আপনি আর অমত করবেন না কাকাবাবু। কি হবে আমার টাকা নিয়ে? যা আছে 60 পুরুষ চলে যাবে। কিন্তু কি যেন বলছিলেন, অপমান নাকি? সহদেব বাবু কথা ঘুরিয়ে নিলেন, বললেন, না ও কিছু নয়, আমারই ভুল হয়েছিল বোধহয়। বুড়ো হয়েছি তো। চলো ফ্যাক্টরিটা ঘুরে আসি। ইন্দ্রনীল খুশি হয়ে বলল, হ্যাঁ চলুন। পরের দিন সকালে বাড়িতে অফিস ঘরে ঢুকেই ইন্দ্রনীল অবাক হয়ে গেল। এক বাক্স মিষ্টি হাতে দাঁড়িয়ে আছেন সহদেব বাবু হাসি মুখে। ইন্দ্রনীল হাসতে হাসতে জিজ্ঞেস করল, কি ব্যাপার নায়েব কাকা, সাত সকালে মিষ্টি মুখের আয়োজন? সহদেব বাবু বললেন, কাল বাড়ি গিয়ে খবর পেলাম বড় ছেলে চার্টার্ড পাশ করেছে, তাই ও নিজেই আসবে, কিন্তু আমার আর তর সইল না। ইন্দ্রনীল সাগ্রহে সহদেব বাবুর হাত থেকে মিষ্টি নিয়ে বলল, বিনোদ শুধু আপনার ছেলে নয় কাকাবাবু, আমারও ভাই। এবার তাকে আমার পাশে পেলে আমি কিন্তু খুব খুশি হব। বলতে বলতে সেই চেয়ারে বসল ইন্দ্রনীল। সঙ্গে সঙ্গে মুখ চোখের চেহারা বদলে গেল। ভ্রু কুঁচকে প্রচণ্ড বিরক্তি নিয়ে ও তাকালো সন্দেশের বাক্সটার দিকে। সহদেব বাবু কিন্তু তা লক্ষ্য করেননি। তিনি টেবিলের দিকে তাকিয়ে বলে চলেছেন, বিনোদ তোমার কাছে চাকরি করবে, এ তো আমার পরম সৌভাগ্য। বাহ, চমৎকার! ইন্দ্রনীলের কণ্ঠস্বরে চমকে উঠলেন সহদেব বাবু। তাই বুঝি সন্দেশের বাক্স এনে আমাকে ঘুষ দিচ্ছেন? নিজে হচ্ছে না, এবার ছেলেকেও ক্যাশে এনে ঢোকাতে চান? আপনার তাতে খুব সুবিধা হবে না? শুনুন, একটা কথা মনে রাখবেন নায়েব মশাই, জমিদার বংশের কেউ চাকরের হাতের মিষ্টি খায় না। নিয়ে যান আপনার বাক্স। সহদেব বাবুর মাথায় রক্ত উঠে গেল। তিনি সন্দেশের বাক্সটা ওয়েস্ট পেপার বাক্সের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ইন্দ্রনীলের মুখটা রাগে লাল, শরীর কাঁপছে। চিৎকার করে উঠল, সুখদেব! চিৎকার করে উঠল বটে, কিন্তু সুখদেব এসে পৌঁছাবার আগেই ইন্দ্রনীল অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। এরপর ডাক্তার বদ্যির হুলুস থুলুস কাণ্ড। সহদেব বাবু না এসে পারলেন না। তার মনে একটা সন্দেহ উঁকি মারতে লাগলো। তিনি সবার অলক্ষ্যে ইন্দ্রনীলের চেম্বারে এলেন। চেয়ারে বসেই উঠে পড়লেন। একটা যেন শক লাগলো। সহদেব বাবু তন্ন তন্ন করে পরীক্ষা করতে লাগলেন চেয়ারটা। হঠাৎ এক জায়গায় তার চোখটা আটকে গেল। চেয়ারের পেছনে ছোট্ট করে লেখা আছে, যে
বি। চমকে উঠলেন সহদেববাবু। এ চিহ্ন তার অত্যন্ত পরিচিত। নয়নপুরের অত্যাচারী জমিদার জয়নারায়ণ বসুর কাছে তার বাবা কাজ করতেন। ছোটবেলাটা কেটেছে তার ওই গ্রামেই। তারপর জয়নারায়ণের মৃত্যুর পর তার ছেলে জগন্নাথ বসু বাবার চেয়েও অত্যাচারী হয়ে উঠলেন। গ্রামের প্রজারা শেষকালে অতিষ্ঠ হয়ে বিদ্রোহ করল। সেই সময় ওরা পালিয়ে এসেছিলেন কলকাতায়। পরে শুনেছিলেন নিঃসন্তান অবস্থায় জগন্নাথ মারা যান। কে বা কারা তাকে খুন করে পুকুরে ভাসিয়ে দিয়েছিল বলে শোনা যায়। এরপর নয়নপুরে জমিদার বাড়ির সব কিছু নয়-ছয় হয়ে যায়। সহদেববাবুর বাবা যখন ইন্দ্রনীলের ঠাকুরদার কাছে কাজ নিলেন তখন সহদেববাবুর বয়স 20-22। কিন্তু এই চিহ্ন চিনতে তার ভুল হয়নি। সহদেববাবু আবার তাকালেন চিহ্নটার দিকে। মনে পড়ল নয়নপুরের জমিদার বাবুর বাড়ি ঢোকার আগে সিংহ দরজার মাথায় ওপর এই চিহ্ন খোদাই করা ছিল। মনে পড়ল তার বাবার সঙ্গে গেলে সব সময় তিনি লক্ষ্য করতেন চিহ্নগুলো। সমস্ত জায়গায় এই চিহ্ন তাকে কৌতূহলী করে তুলত। চেয়ারটাও তিনি চিনতে পারছেন এবার। হ্যাঁ, এই সেই চেয়ার। সভাঘরের একপাশে এই চেয়ারটা থাকত। দুপাশে প্রজারা চেয়ারে বসতেন জমিদার। তার ডান পাশে নায়েক, বাঁ পাশে ইয়ার বন্ধুর দল। কিন্তু এটা কি অভিশপ্ত চেয়ার? নয়তো ইন্দ্রনীল এই চেয়ারে বসলেই বদলে যাচ্ছে কেন? সহদেববাবু এই প্রথম ইন্দ্রনীলকে না জানিয়ে একটা কাজ করে ফেললেন। পরদিন সকালে ইন্দ্রনীল নিজের চেম্বারে ঢুকেই থমকে দাঁড়াল। এ কি, তার সদ্য কেনা নতুন চেয়ারের বদলে পুরনো চেয়ার কেন? কে করলো এ কাজ? চোখে পড়ল টেবিলের ওপর চাপা দিয়ে রাখা একটা চিঠি। বিরক্ত হয়ে ইন্দ্রনীল চিঠি খুলে পড়তে লাগল। চিঠিটা সহদেববাবু। তিনি লিখেছেন, তোমার অনুমতি ছাড়াই চেয়ার সরিয়েছি। এর জন্যে যা শাস্তি দেবার দিও, আমি মাথা পেতে নেব। তবু আমার প্রিয় ইন্দ্রনীলকে এই অভিশপ্ত চেয়ারে বসে আমি কিছুতেই নয়নপুরের অত্যাচারী জমিদার জগন্নাথ হয়ে যেতে দেব না। বুড়ো হয়েছি, এবার আমায় ছুটি দাও। হ্যাঁ, একটা কথা, চেয়ারটা নিচের গোডাউনে রেখেছি। দেখবে ওতে JB লেখা, তাহলেই সব বুঝতে পারবে। ব্যাপারটা তো তোমারও অজানা নয়। পড়তে পড়তে ইন্দ্রনীলের মুখের চেহারা বদলে গেল। পুরনো চেয়ারে বসে এক চোখ জল নিয়ে নিজের মনে বলল ইন্দ্রনীল, কাকাবাবু, ইন্দ্রনীলের কেউ নেই, শুধু তুমি আছো। তোমাকে আমি হারাতে চাই না কাকাবাবু, কোনো দিন না, কখনো না। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ইন্দ্রনীলের গাড়িটা ছুটে চলেছে সহদেববাবু বাড়ির দিকে। আজকের গল্প এখানেই শেষ করলাম। আবার আসবো
নতুন কোনো গল্প নিয়ে পরের এপিসোডে।